5-6 দিনে দেশে কি হতে যাচ্ছে? ভয়ঙ্কর কিছু? প্রধান উপদেষ্টা প্রেস সচিব যে 5-6 দিনে আগামী 5-6 দিন বাংলাদেশের রাজনীতির জন্য বিশেষত খুব গুরুত্বপূর্ণ বলে আখ্যায়িত করেছেন, সেটাতে যদি আমরা আসি, পতিত আওয়ামী লীগ নানানভাবেই পুরো জাতিকে বিপর্যস্ত করার জন্য নানান ধরনের পরিকল্পনা করবে বা করছে, এটা খুব স্বাভাবিক। পুরো জাতি এখন একটা বিষয় নিয়ে খুব বেশি ফোকাসড, সেটা হচ্ছে যে এই যে জাতীয় ঐক্যমত্য কমিশন মিটিং একদম র্যাপ আপ করছে। ইনফ্যাক্ট আমরা আপনার স্টুডিওতে যখন ঢুকি সেই সময়ও মিটিং চলছে। কিন্তু সুতরাং এই যে আমাদের সংস্কারের বিষয়ে এত এত আলাপ আলোচনা, একদম মৌলিক যে সংস্কারগুলির বিষয়ে পলিটিক্যাল পার্টিগুলির ঐক্যমত্যের ব্যাপার, এই যে ঘটনার যেই কথা শোনা যাচ্ছে সেটা নিয়ে তদন্ত হচ্ছে। দেখুন, এটা তো পরিষ্কার যে নানানমুখী ষড়যন্ত্র নানানভাবে এখানে করার চেষ্টা করছে। আর খুব সলিড জায়গায় যদি আমরা আসি, পতিত আওয়ামী লীগ নানানভাবেই পুরো জাতিকে বিপর্যস্ত করার জন্য নানান ধরনের পরিকল্পনা করবে বা করছে, এটা খুব স্বাভাবিক। এটার এক্সট্রিম কতটা হতে পারে বা এটা দেশটা, আমি বলছি যে যখন আমরা একটা নির্বাচনমুখী অবস্থায় থাকি তখন স্বাভাবিক কারণে আমাদের পলিটিক্যালি পুরো দেশ একটা সেন্সিটিভ অবস্থায় থাকে, সেটা একটা সুযোগ নেওয়ার বড় লক্ষণ হতে পারে। ওই জায়গাগুলি বিবেচনা করে এই শক্তি যে সংগঠিত হওয়ার চেষ্টা করবে না বা করছে না, এরকম তো আমরা বলতে পারি না। বিকজ আমরা নানান থ্রুতে বিভিন্ন সময়ে যে পালিয়ে যাওয়া শেখ হাসিনা তার দলের বিভিন্ন নেতাকর্মীর নানান উস্কানিমূলক বক্তব্য কিন্তু দেখতে পাই, শুনতে পাই। তো এই বাস্তবতায় যদি কিছু ঘটে থাকে সেখানে এই বিষয়টি তদন্ত করে যদি কেউ দায়ী থাকে ইনসাইড দ্য মিলিটারি, তাদের বিষয়ে ব্যবস্থা নেয় এবং এই প্রক্রিয়ায় কারা কারা সম্পৃক্ত তাদেরকে আইডেন্টিফাই করার কাজ চলছে। এর চেয়ে বেশি কিছু এটা নিয়ে আপনার এখনই শেয়ার করার কিছু নেই আসলে। জি, এখন প্রতিদিন বিভিন্ন ধরনের প্রশ্ন উঠতেছে মানুষের মধ্যে, এইটার কি হলো ওইটার কি হলো। কারণ একটা বছর কিন্তু লম্বা সময় রে ভাই, আপনাকে আমি 1 বছর দেখছি, 1 বছর আপনি কি করছেন, মানে মানুষ তো হিসাব করা শুরু করছে যে তুমি কি করছো 1 বছরে ভাই, বলো আবার এটা। এই যে আজকে দেখলাম যে অ্যামনেস্টি কি বলে, হিউম্যান রাইটস ওয়াচ, ওরা কি বলছে 1 বছরে কোনো পরিবর্তন হয় নাই বলছে তো। হ্যাঁ, গুম হচ্ছে না, গণগ্রেপ্তার হচ্ছে। এখন এই হিউম্যান রাইটস ওয়াচ আগে যখন বিবৃতি দিত, হাসান মাহমুদ বলতো এরা মাল খেয়ে বিবৃতি দিচ্ছে, এরা ঠিক না, এরা মানে প্রভাবিত। এখন কে প্রভাবিত করছে? আওয়ামী লীগ। আগে যারা প্রভাবিত করতো তারা প্রভাবিত করতে পারে না, কেন পারে না? তো এখন এই বিষয়গুলো তো কিন্তু আসবে, হিসাব নিকাশ শুরু হবে, দেখবেন আপনি। এখন এই হিসাব নিকাশটা যতটুকু বিলম্বিত করা যায়, কারণ হিসাব নিকাশের তো কোনো ভালো উত্তর নাই। কোন একজন নোবেলের শান্তি পুরস্কার বিজয়ী, তার আমলে মানবাধিকার নাই, এটা বলতেছে হিউম্যান রাইটস ওয়াচ। কেন? এটা শোনার জন্য আমি প্রস্তুত ছিলাম? আমি তো ছিলাম না প্রস্তুত এটার জন্য, শুধু তো হচ্ছে। তো এখন এই বিষয়গুলো কিন্তু আসতে থাকবে একটা পর একটা। এরপরে আসবে আইন শৃঙ্খলা নিয়ে, এরপরে আসবে মব নিয়ে, আসবে তো একটা পর একটা আসবে। তখন এইগুলিকে যত বিলম্বিত করা যায়, একটা পর একটা কল্পিত, আমি মনে করি এগুলি সমস্ত কিছু জাস্ট ছায়ার সঙ্গে যুদ্ধ করা ছাড়া আর কিছুই না। তার মানে কি সরকার জনগণকে ছায়ার সাথে যুদ্ধ করার জন্য ডিজাইন করছে যেন তাকে প্রশ্নের উত্তর না দিতে হয়, তাকে হিসাব না দিতে হয়? এটা শোনেন, এটা হলো কি যতটা বিলম্বিত করা যায়। আমি সরকার বলছি না, কারণ এখন যদি বলেন না প্রেস সেক্রেটারি উনি সরকার, তাহলে হ্যাঁ, আর যদি উনি বলেন উনি সরকারের একজন কর্মকর্তা, তাহলে উনি আংশিক, হ্যাঁ, এরকম আর কি। কিন্তু এগুলির আমি মনে করি কোনো ভিত্তি নাই। উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে সম্প্রতি বেশ কিছু অভিযোগ উঠেছে, আমার ধারণা আপনিও শুনেছেন, জানিয়ে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। এলাকায় তার অনুসারী তৈরি হয়েছে এবং তার একটি রাজনৈতিক দলের সাথে সংঘাতেও জড়াচ্ছে। একজন উপদেষ্টার অনুসারী কিভাবে তৈরি হয় সেটা একটু বুঝতে চাই। তিনি কি নির্বাচন করবেন সেই ইঙ্গিত আসলো কিনা এই ঘটনার মধ্য দিয়ে? দেখেন, ওনার তো আসলে নির্বাচন করতে চাওয়া উচিত না, কারণ উনি তো একটা সরকারের মধ্যে আছেন। এখন উনি যদি বলে করেন যে আমি শেষ মুহূর্তে মনোনয়নপত্র দেখালে আগের দিন রিজাইন করলাম, ইলেকশন করলাম, এই কাজটা খুবই অনৈতিক হবে এবং পুরো সরকারকে একটা পক্ষপাত দুষ্ট সরকার হিসেবে প্রমাণ হতে পারে এই ঘটনার কারণে। নির্বাচন উনি কেন করবেন? করা উচিত না। কিন্তু অন্য একটা বিষয়, সেটা হলো আমি নিজে দেখেছি একটা ভিডিওতে ওনার বাবা বলতেছেন যে আমার ছেলে সবচেয়ে বড় মন্ত্রণালয়ের দায়িত্বে আছে, উনি এতগুলি মসজিদে সে এত টাকা দিয়েছে, আপনারা যদি চান সে আগামীতে নির্বাচন করবে। আমি নিজে শুনেছি কথাটা, এবং এটা নিয়ে আরো অনেক আগে। তার মানে কি নির্বাচন করে একটা খায়াসি যদি আমাদের না থাকে, তাহলে ওনার বাবা এটা বলবেন কেন? নাকি উনি চান না ওনার বাবা চায়? তাও তো না। কাজে এই বিষয়টা উনি নির্বাচন করবেন, এটা সাধারণ মানুষের উনি মুখ খুলে বললেই পারে
যে আমি যেহেতু সরকারের মধ্যে আছি আমি কোনো ইলেকশন করবো না, এবং উনি মাঝখানে আগে বলেছেন যে এনসিপির সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই, উনি স্পষ্টই বলেছেন, এর উচ্চারণ করেছেন। তো উনি বলে দিলেই পারেন, যদি উনি বলে দেন উনি নির্বাচন করতে পারেন, এই ধরনের একটা চিন্তা হয়তো ওখানকার ওনারা যারা বিরোধী পক্ষ আছে তাদের মধ্যে থাকতে পারে, কিন্তু এবং থাকতে পারলে তারা এটা নিয়ে উত্তেজনা বোধ করতেই পারে। তো উনি বলে দিয়ে সব সমস্যার সমাধান হয়ে যায়। উনি বলে দেয় যে আমি কোথাও কোনো ইলেকশন করবো না, আমি যেহেতু গভর্নমেন্টের মধ্যে আছি, এটা আমার সঙ্গে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয়। বলে না কেন? বলবেন না তো। এখন এইগুলো নাকি এই উপদেষ্টাদের মধ্যে যে কয়জন উপদেষ্টার কর্মকাণ্ড আমার কাছে সবচেয়ে বিতর্কিত এবং সন্দেহজনক মনে হয়, তার মধ্যে উনি হলেন একদম শীর্ষস্থানীয় একজন ব্যক্তি আমার কাছে মনে হয়। ওনার বিভিন্ন কর্মকাণ্ডের আমি কোনো ব্যাখ্যা পাই না, ওনার কোনো জবাবও পাই না, এবং উনি বলে যাচ্ছেন নির্দ্বিধায় নির্লজ্জ মতো করে কাজগুলি উনি করে যাচ্ছেন। এগুলো তো ঠিক না। শুনেন, আপনি যখন দায়িত্বে থাকবেন, যে কথা একটু আগে আপনি বললেন যে আপনি যদি দায়িত্বে থাকেন, আপনি যদি একটা গুরুত্বপূর্ণ জায়গা থাকেন, আপনাকে প্রত্যেকটা স্টেপ দিতে হবে সতর্কভাবে। কারণ আপনি জানবেন যে প্রত্যেকটা লোক আপনার দিকে তাকায় আছে। যখন আপনি জনসভার মধ্যে আছেন আপনার দিকে কেউ তাকাবে না, যখন আপনি মঞ্চে আছেন সবাই আপনার দিকে, পুরো জনসভা আপনার দিকে তাকায় আছে। আপনি সামান্য একটা ভুল করলে আপনি ভাববেন এটা কেউ দেখে না, এটা হবে না, কেউ না কেউ দেখবেই। কাজে আপনাকে আরো সতর্ক হতে হবে। উনি 18 কোটি মানুষের দেশে একজন উপদেষ্টা, ওনার বয়স হয়েছে কিনা, অভিজ্ঞতা হয়েছে কিনা, যোগ্যতা আছে কিনা সব আলোচনা বাদ। আলোচনা হলো উনি তো বসে আছেন ওই চেয়ারে, তো ওরা কিন্তু প্রত্যেকটা কাজে কেয়ারফুল হতে হবে। উনি হন নাই, এবং উনি মনে করেন এখন ওই আগের মতোই বোধ আছেন। ভাই সেটা তো হলো না, আগের মতো আছেন, আগের মতো একসময় হয়েও যাবেন, কোনো সমস্যা নাই, কিন্তু সতর্ক থাকতে হবে যতদিন আপনি এখানে আছেন। কিন্তু এই সমস্ত এই দেখেন এত এলাকায় এত উপদেষ্টা আছে, এত কিছু আছে, উনার এলাকায় ঝামেলা হচ্ছে কেন? আর কোথাও বিএনপি ক্যান্ডিডেট নাই? এই আক্তার হোসেন একজন আছে, তার এলাকায় অন্য কোনো পলিটিক্যাল পার্টি নাই? আছে তো, নাই যে আছে, ওনার এলাকায় অন্য কোনো পার্টি নাই। হান্নান মাসুদ আছে, ওনার এলাকায় বিএনপি কোনো ক্যান্ডিডেট নাই? ওখানে তো হয় না, ওনার এখানে হয় কেন? হয় কেন? ওনার আচরণ করতে কিছু সমস্যা আছে। রেজাউল করিম রনি, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন আজ বরিশালে বলেছেন, স্বাধীনতা পরবর্তী 16 ডিসেম্বর নতুন এক বাহিনীর আবির্ভাব ঘটল, যেটাকে আমরা বলতাম 16 ডিভিশন। এবার আপনাদের সামনে নতুন সংকট দেখা দিয়েছে, ভুয়া সমন্বয়ক 5th আগস্ট ডিভিশন, তাও সামাল দিতে হচ্ছে। ভুয়া সমন্বয়ক 5th আগস্ট ডিভিশন, বছর না ঘুরতে বিপ্লবী থেকে চাঁদাবাজ হয়ে যাওয়াটা কি কম সময়, নাকি এই সময়ের ব্যবধানেই এরকম হয়? যে দেখেন, চাঁদাবাজি সমস্যাটা এটা বিএনপি, এনসিপি, জামাত এগুলোর পার্টিকুলার কোনো সমস্যা নাই। এদের চাঁদাবাজ বিএনপিতেও আছে, জামাতেও আছে, এনসিপিতেও আছে, বা ধরেন সমন্বয়ক নামেও আছে। ফলে চাঁদাবাজের সমস্যা হলো আমাদের কাঠামোগত সমস্যা। আপনি যদি এরকম ফুটপাত রেখে দেন, আপনি যদি এরকম ময়লার ব্যবস্থাপনা রেখে দেন, আপনি যদি এরকম জুট ট্যানারি রেখে দেন, চাঁদাবাজি হবেই। ফলে 1 বছর যে কথাটা আপনি বললেন, 1 বছরের প্রথম কাজ ছিল এই চাঁদাবাজির স্কোপ দূর করা। স্কোপ দূর না করে আপনি এখন রাজনীতিতে এমন জায়গায় যাচ্ছে, বিএনপি বড় চাঁদাবাজ না এনসিপি বড় চাঁদাবাজ, নাকি জামাত বড় দখলবাজ, এইটার একটা প্রতিযোগিতা শুরু হয়েছে। এই প্রতিযোগিতার ফলে যেটা হচ্ছে, আমরা 5 তারিখের পরে যে রাজনীতিটা দেখতে চাচ্ছিলাম সেই রাজনীতি আমরা দেখতে পাচ্ছি না। আর দুর্নীতি দমন কমিশনের প্রধান যিনি বলেছেন, দেখেন এই কমিশনের যে কাজকর্ম করার কথা ছিল, এটা সরকারের অন্যান্য জায়গায় যে ধরনের আমাদের মানে জন আকাঙ্ক্ষা যে লেভেলে ছিল, তার চেয়ে বেশি অ্যাক্টিভ থাকার কথা ছিল এই কমিশনটাকে, এই পার্টিকুলারলি দুর্নীতি দমন কমিশনকে। সেটা কিন্তু এই লেভেলে অ্যাক্টিভ দেখা যাচ্ছে না। ফলে উনি এই কথা কোন জায়গা থেকে বলেন আমি জানি না। আর একটা হলো সমন্বয়ক নামে চাঁদাবাজির পরিমাণটা আপনি যদি দেখেন, সেটা কিন্তু নতুন কোনো ফেনোমেনা না। এবং উনি 71-এর কথা যেটা বলছে, হ্যাঁ ডেফিনেটলি 5 তারিখের পরে শুধু কি সমন্বয়ক পরিচয় বাড়ছে? 5 তারিখের পরে আপনার ধরেন এখানে এই সমস্যাটা গোড়ায় আপনার আলোচনা করতে হবে। সেটা হলো সমাজের একটা লিকুইড ক্যারেক্টার আছে, প্রচুর লোক আপনি পাবেন যখন যেই পাত্রে ঢালবেন আকার ধারণ করে। আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ, আন্দোলনের সময় আপনারা ধরেন যে বিপ্লবী, আন্দোলনের পরে বিশাল সমন্বয়ক, তারপরে এবার ক্ষমতার প্রয়োজনে এসে বিএনপি জামাত ক্লেম করতেছে। এমন ভাবে আপনার সে বিএনপি জামাতের সমর্থন হবে বা কথা বলবে, আপনার রিয়েল বিএনপি জামাতের সমর্থক লজ্জা পেয়ে যাবে, এত রেডিক্যালি জামাত হয়ে যাবে, এত রেডিক্যালি বিএনপি হয়ে যাবে।